9-এর ছাত্রছাত্রীরা, আমি আগের দিনকে তোমাদের যতটা পড়িয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, আমি পড়িয়েছিলাম তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি, সাম কোয়ান্টিটিস রিলেটেড টু ওয়েভস, তাতে অ্যামপ্লিটিউড, বিস্তার, ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, টাইম পিরিয়ড, পর্যায়কাল, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, তরঙ্গবেগ, ওয়েভ ভেলোসিটি, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ অর্থাৎ ক্রিস্ট অ্যান্ড ট্রাপ নিয়েও আলোচনা হয়েছিল। ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এই ইকুয়েশনও আমরা ভি ইকুয়ালস টু এন ল্যামডা ইকুয়েশন আমরা দেখিয়েছিলাম, এবং এর ওপরে নির্ভর করে দুটো অঙ্ক হয়েছিল। এবার দুটো অঙ্ক হওয়ার পরে আমরা প্রতিফলন, শব্দের প্রতিফলন আলোচনা করেছিলাম। সাম প্রপার্টিজ অফ সাউন্ডের মধ্যে রিফ্লেকশন অফ সাউন্ড ছিল, এবং রিফ্লেকশন অফ সাউন্ড আমরা করেছি। বিভিন্ন এক্সপেরিমেন্টালি আমরা দেখিয়েছি যে শব্দ কি করে রিফ্লেক্টেড ব্যাক করছে, এবং কি করে স্পিকিং টিউব, ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে স্পিকিং টিউব বা স্ট্রেথোস্কোপ, এই জিনিসগুলো করেছি। এছাড়া প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, দ্য মিনিমাম ডিস্টেন্স ফর হিয়ারিং ইকো, এটা আমরা করেছি। ইকো ফর ভেরি ইনস্ট্যান্টেনিয়াস সাউন্ড, হঠাৎ করে একটা ক্ষণস্থায়ী শব্দ, এবং বোধগম্য শব্দ, সেন্সেবল সাউন্ড, তাতে কত ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স প্রতিফলকের হতে হবে, সেটা আমরা বার করেছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে অনুরণন। আজকে আমাদের বিষয়বস্তু অনুরণন। অনুরণন ইংরেজি হচ্ছে রিভারবেরেশন, বা এটাকে আমি ইকো বলতে পারি, রেজোন্যান্সও বলতে পারি। অনুরণন হলো রিভারবেরেশন মানে কি? মনে করো একটা বড় হল ঘরে কোনো শব্দ তুমি যদি করো, তাহলে সেই শব্দ ওই ঘরের দেওয়াল, ছাদ, বিভিন্ন জায়গায় বারবার রিফ্লেক্টেড হয়ে, প্রতিফলিত হয়ে, তা খুব কম সময়ের মধ্যে যে শ্রোতা, তার কানে এসে পৌঁছয়। ফলে যেটা আসল শব্দ, সেটা থেমে যাবার পরও ওই শব্দের রেশ বেশ কিছুক্ষণ ধরে বজায় থাকে। এই ব্যাপারটাকেই বলা হয় অনুরণন, রিভারবেরেশন। খুব অল্প দূরত্বের মধ্যে অনেক প্রতিফলক যদি থাকে, খুব অল্প দূরত্বের মধ্যে অনেক প্রতিফলক বলতে দেওয়ালে ধাক্কা মারলো, তারপরে ছাদে ধাক্কা মারলো, তারপরে মেঝেতে ধাক্কা মারলো, কারণ সবগুলোই তো তোমার ধরো সিমেন্টের বা কংক্রিটের তৈরি হয়। ন্যাচারালি সেখানে দৃঢ় প্রতিফলক দরকার শব্দ তরঙ্গের প্রতিফলন বা রিফ্লেকশনের জন্য। তাহলে সেখানে বারবার করে প্রতিফলিত হয়ে সেটা ফিরে আসছে, এবং যে শ্রোতা, তার কানে এসে পৌঁছচ্ছে। ফলে শ্রোতা কিন্তু মূল শব্দটাকেই, যেটা অরিজিনাল শব্দ, যে শব্দটা ফলে এই এত কিছু রিফ্লেকশন হচ্ছে, সে সেটাই শুনতে পায় না ঠিক করে। ঠিক আছে? তো এটাকেই বলা হয় অনুরণন। তোমরা তোমাদের বাড়িতেও যদি ফাঁকা ঘর থাকে, ফাঁকা ঘর মানে আমি বলতে চাইছি যে খুব বেশি আসবাবপত্র নেই, বা মনে করো নতুন ঘর তৈরি করেছো, সেই ঘরে বেশিরভাগটাই ফাঁকা, এরম যদি কোনো ঘর হয়, এবং সেই ঘরে তুমি বাবা মা ভাই বোন তারা যদি কথাবার্তা বলো, তাহলে দেখবে একটা গমগমে ব্যাপার, যেটাকে এই বাংলায় গমগমে ব্যাপার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অনুরণন বা রিভারবেশন। এবার কি হয়, তার জন্য দেখবে অডিটোরিয়ামে এই প্রবলেম হওয়ার জন্য, অডিটোরিয়ামও তো সে তোমার ধরো ওই সিমেন্টের দেওয়াল, সিমেন্টের মেঝে ইত্যাদি থাকে, তো সেই প্রবলেমকে দূরীভূত করার জন্য কিন্তু অডিটোরিয়ামের যে দেওয়াল, সেই দেওয়ালে নরম প্যাড বা রবার জাতীয় কিছু সাউন্ড অ্যাবজর্বার লাগানো থাকে, অর্থাৎ শব্দ শোষকের কাজ কি? যখন ওই শব্দটা গিয়ে রিফ্লেক্ট করতে যাচ্ছে, ওর গায়ে গিয়ে ধাক্কা মারছে, তখন ওকেও রিফ্লেক্ট করতে দেয় না, ও অ্যাবজর্ব করে নেয়।
ঠিক আছে? তো এইরকম শব্দ শোষক হিসেবে তোমার ধরো থার্মোকলের মোটা প্লেট হতে পারে, বা রবারের মোটা প্যাড হতে পারে, বা এই জাতীয় পদার্থ, যে পদার্থটায় গিয়ে শব্দ ধাক্কা মেরে আর ফিরবে না। ধাক্কা মেরে ফিরলেই ও আবার অন্য একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে, এরম করতেই থাকবে। তো আমরা তো বুঝতে পারবো না, কিন্তু বুঝতে পারবো কোথায় গিয়ে, যখন আমরা শুনবো সেই শব্দটা, তখন একটা তার গমগমে ব্যাপার থাকার ফলে হবে কি, পুরো আসল যে শব্দটা, যে শব্দটার জন্য তোমার উদ্দেশ্য সেই শব্দটাকে শোনা, সেই শব্দটাই তুমি শুনতে পাবে না। তো তোমার মনে করো একটা অডিটোরিয়াম যখন ফাঁকা থাকে, তখন সেই অডিটোরিয়াম তবুও গমগম করে, কেন বলো তো? তার কারণ চেয়ারগুলো সব ফাঁকা থাকে, তার দেওয়াল মেঝে তুমি প্যাডিং করে দিয়েছো, মেঝেতে কার্পেটিং করেছো, সব ঠিক আছে, কিন্তু তার চেয়ারগুলো তো সলিড সাবস্টেন্স। তো সেই কারণে তখন হয় কি, ওই অডিটোরিয়ামের মধ্যে তখনও কিন্তু শব্দ রিভারবেশন হয়। যেই মানুষ এসে ভর্তি হয়ে গেল, অডিটোরিয়ামটা ভর্তি হয়ে গেল, মানুষ কিন্তু তখন শব্দ শোষকের কাজ করে, শব্দকে অ্যাবজর্ব করতে শুরু করে। মানুষ অ্যাবজর্ব করা মানে হচ্ছে তার শরীর থেকে রিফ্লেক্ট ব্যাক করবে না, প্রতিফলিত হয়ে ফিরবে না, বাস এইটাই হলো আসল ব্যাপার। মনে করো এখন তুমি আমার যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছ, সেই কণ্ঠস্বরের মধ্যে হ্যাঁ একটা ফ্যানের শাঁসা আওয়াজ তুমি পাবে, হয়তো একটু খেয়াল যদি করো তাহলে সামান্য রিভারবেরেশন তুমি পেলেও পেতে পারো। তার কারণ যে ঘরটার মধ্যে বসে আমি ভিডিওটা শ্যুট করছি, সেই ঘরটার মানে এই ধরো এই বোর্ডটার সামনে একটা দেওয়াল রয়েছে, আছে আসবাবপত্র আছে, কিন্তু তবুও অল্প বিস্তর রিভারবেশন তুমি পেলেও পেতে পারো। তো এটা হলো অনুরণন বা রিভারবেশনের বক্তব্য। আমাদের মাথায় যেটা হয় সেটা হচ্ছে, আমরা যে কোনো শব্দ 1/10 মানে 0.1 সেকেন্ড আমরা আমাদের কানে ওই শব্দটার একটা রেশ থেকে যায়, ঠিক আছে? এটা শ্রুতি নির্বন্ধ বা হিয়ারিং পারসিস্টেন্স বলা হয়। তো এই শ্রুতি নির্বন্ধ বা হিয়ারিং পারসিস্টেন্স থাকার জন্য এটা আমরা কোথায় দেখেছি? প্রতিধ্বনি যখন আমরা পড়িয়েছি, প্রতিধ্বনি বা ইকো যখন পড়িয়েছি, তখন কিন্তু এই কথাটা ফিরে এসেছিল, এবারও ফিরে আসছে। তার কারণ হচ্ছে তোমার আমার যে কান, সেই কানের মধ্যে যে কোনো একটা শব্দ এসে পৌঁছানোর 1/10 সেকেন্ড অবধি সেই শব্দটা স্টে করে, তার অনুভূতিটা স্টে করে আমাদের কানে। কানে তো আর স্টে করে না, করে মাথায় স্টে। আমরা যাবতীয় কিছু ফিল করি, শুনি, দেখি, সবই তো মাথার জন্য। চোখ কান এগুলো তো হেল্প করে ভিজুয়াল সিগন্যালটাকে ক্যাপচার করার জন্য, কান অডিও সিগন্যালটাকে ক্যাপচার করার জন্য, কিন্তু অ্যানালাইসিস কে করে? মস্তিষ্ক। ফলে মস্তিষ্কে এই শব্দের যে রেশ, সেই রেশটা থেকে যায় এই সময় যাবত। এবার তুমি যদি এরকম একটা ঘরে কথাবার্তা বলো যেখানে তোমার দেওয়ালগুলো ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার, তখন কি হবে? তার রিভারবেশন পেতে শুরু করবে। রিভারবেশন পেলে কি হবে? ওই সেম কথাই রিভারবেশন হয়ে একের পর এক তোমার কানে 1/10 সেকেন্ডের মধ্যে এসে পড়বে। ফলে তুমি না মূল শব্দ শুনতে পাবে, মূল শব্দ কিছু ফিল করতে পারবে, খালি একটা গম 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 আওয়াজ পাবে। ঠিক আছে? দিস ইজ কল্ড অনুরণন বা রিভারবেশন। আমি যথেষ্ট ইলাবোরেটলি ব্যাপারটাকে বললাম। আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়, ডিটারমিনেশন অফ ডেপথ অফ ওশান অর সি বাই দ্য হেল্প অফ রিফ্লেকশন অফ সাউন্ড। ঠিক আছে? তার আগে আমি এটা মুছে দিচ্ছি। সেটা হচ্ছে সমুদ্রের প্রতিধ্বনির সাহায্যে, প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়, অর্থাৎ ডিটারমিনেশন অফ ডেপথ অফ সি বাই দ্য হেল্প অফ রিফ্লেকশন অফ সাউন্ড। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমি মনে করছি এটা সমুদ্রের জলপৃষ্ঠ। সমুদ্রের জলপৃষ্ঠ, তার ওপরে এই জাহাজটা ভেসে আছে। ঠিক আছে? এই জাহাজটা ভেসে আছে মানে জাহাজটাকে আইডেন্টিফাই করার জন্য আমি এরকম একটা কিছু মাস্তুল ফাস্তুল করে দিলাম।
আই এম নট এ গুড পেন্টার, আমি খুব ড্রয়িং ভালো করতে পারি না, তবুও ফিজিক্সের প্রয়োজনে যতটা আমাকে ড্রয়িং করতে হয় আমি সেটাই করি। তাহলে এইটা হচ্ছে সারফেস অফ ওয়াটার বা জলতল। জাহাজটা ডুবে আছে, এবার এরম জায়গা থেকে একটা সাউন্ডকে জেনারেট করা হলো, তো এর জন্য একে সোর্স বলা হচ্ছে। এস হচ্ছে শব্দের উৎস, সোর্স অফ সাউন্ড। আর এরম জায়গায় একটা হাইড্রাফোন আছে, এটা হাইড্রোফোন এরম এইচ পজিশনে একটা হাইড্রোফোন যন্ত্র বসানো আছে। হাইড্রোফোন কি জিনিস? হাইড্রোফোন হচ্ছে এক বিশেষ ধরনের মাইক্রোফোন যা আন্ডার ওয়াটার সাউন্ডকে ক্যাপচার করতে পারে, রেকর্ড করতে পারে। হাইড্রোফোন হচ্ছে একটা বিশেষ ধরনের অত্যন্ত সেন্সিটিভ মাইক্রোফোন যা আন্ডার ওয়াটার সাউন্ডকে ডিটেক্ট করতে পারে, রিসিভ করতে পারে। ঠিক আছে, তাহলে এই জায়গায় সোর্স আছে, এই জায়গায় রয়েছে হাইড্রোফোন। তো এদের মধ্যে দূরত্ব SH। এবার তুমি যখন এইখান থেকে কোনো শব্দ, এটা মনে করো সমুদ্রের তলদেশ, এটা হচ্ছে সমুদ্র তলদেশ, বটম অফ সি। তো তুমি যখনই এখান থেকে কোনো সাউন্ড জেনারেট করলে, ক্ষণস্থায়ী শব্দ, ভেরি স্মল টাইম অর ইনস্ট্যান্টেনিয়াস, কিন্তু হতে হবে খুব স্ট্রং ইনস্ট্যান্টেনিয়াস সাউন্ড, খুব স্ট্রং, মানে প্রচণ্ড জোরে, কারণ জলের মধ্যে দিয়েও ট্রাভেল করবে, তো যেন শব্দটা হারিয়ে না যায়। তাহলে সেই শব্দটা এক নম্বর হচ্ছে এদিক থেকে এদিকে এসে হাইড্রাফোনে ধরা পড়বে, হাইড্রোফোনে গিয়ে ধরা পড়বে। আর একটা হচ্ছে ও জলের তলায় রিফ্লেক্টেড হবে, হয়ে গিয়ে হাইড্রোফোনে গিয়ে ধরা দেবে। তো আমি জলের তলায় ধরছি পি, এবার এই পি থেকে SH এর ওপরে আমার আঁকার হয়তো একটু ত্রুটি হয়েছে, একটা যদি লম্ব টানি, এটা হিসেব মতো হওয়া উচিত, আমি একটু সরিয়ে আঁকি তাহলে বেটার হবে আর কি। মোটামুটি এটা একটা লেভেলের এলো। তো তাহলে এখান থেকে খুব ক্ষণস্থায়ী তীব্র শব্দ, তা এখান থেকে ডাইরেক্টলি হাইড্রোফোনে রেকর্ডেড হচ্ছে একবার, আর একবার রিফ্লেক্টেড হয়ে, অর্থাৎ সমুদ্রের তলদেশে রিফ্লেক্টেড হয়ে হাইড্রোফোনে রেকর্ডেড হচ্ছে। তো ডেফিনেটলি এই দুজনের, মানে হাইড্রোফোনে যে দুটো সাউন্ড পাওয়া যাবে, সে দুটো সাউন্ড নিশ্চয়ই একই টাইমে পাওয়া যাবে না। একটা হচ্ছে এস থেকে এইচ অবধি যাবে, আমি ধরে নিলাম T1 সময়, আর একটা SP হয়ে এইচে যাবে, আমি মনে করলাম T2 সময়। সিম্পল। এবং ডেফিনেটলি T1 শর্টার টাইম হবে, T2 লঙ্গার টাইম হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি P থেকে SH এর ওপরে একটা লম্ব অঙ্কন করলাম, যেটার নাম দিলাম আমি Q পয়েন্টে গিয়ে মিট করেছে। আর একটা বিষয় দেখার মতো, সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে এই পয়েন্টটা কিন্তু একটা সার্টেন ডেপথ, যেটা এই জিরো ডেপথে রয়েছে। এই জিরো ডেপথ থেকে এই পুরো সিস্টেমটাকে নিচে মানে সারফেস অফ ওয়াটারের থেকে নিচে নামানো আছে। তাহলে আমি বলতে পারি সব জল মাধ্যমে, এই জলের মধ্যে দিয়ে শব্দের গতিবেগ যদি আমি ধরি v গতিবেগে যাচ্ছে, ঠিক আছে, v গতিবেগে, v ইকুয়ালস টু জলে শব্দের বেগ যদি আমি ধরি v, তাহলে এস থেকে এইচ অবধি যেতে ওর কত ডিস্টেন্স, SH, তাহলে কত হবে, SH ইকুয়ালস টু VT1, এই ডিস্টেন্স, কারণ v স্পিড বা ভেলোসিটি আর T টাইমে যাচ্ছে, তাহলে SH হচ্ছে তোমার VT1।
তাহলে এস কিউ কতটা? এস কিউ তো ডেফিনেটলি এস কিউ ইকুয়ালস টু হাফ এস এইচ। আমি এটা ধরে নিয়েছি যে এই বাহুটা এবং এই বাহুটা ইকুয়াল, তাহলে এস কিউ হচ্ছে হাফ অফ এস এইচ। হাফ অফ এস এইচ মানে হচ্ছে হাফ ভি টি ওয়ান। হাফ তো হাফই, ভি টি ওয়ান এস এইচ থেকে হাফ ভি টি ওয়ান হলো, তাহলে আমার এইখান থেকে এইটুকুনি এটা হয়ে গেল হাফ ভি টি ওয়ান। ঠিক আছে, এইবার এস পি থেকে এস এইচ হয়ে, মানে এস পি হয়ে এস এইচ এই যেতে সময় লাগছে টি টু। তার মানে এস পি যেতে কত সময় লাগবে? এস পি যেতে সময় লাগবে হাফ ভি টি টু, কারণ এই পুরোটা যেতে যদি তার টি টু যদি সময় লাগে, তাহলে এস পি তাহলে তো হাফ, তাহলে হাফ ভি টি টু। তার মানে এস পি পেয়ে গেলাম হাফ ভি টি টু, আর এটা পেয়ে গেলাম তোমার হাফ ভি টি ওয়ান। এইটা আমাকে বার করতে হবে। তাহলে যদি আমি বার করতে চাই, তাহলে আমাকে পিথাগোরাস থিওরেম ইউজ করতে হবে, যে এস পি ইকুয়ালস টু পেয়ে গেছি। এবার তাহলে পি কিউ, পি কিউ, পি কিউটাই তো আমি বার করবো, পি কিউটাই তো হচ্ছে আমার বার করার বিষয়। তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার, অর্থাৎ পি কিউ স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার ইকুয়াল টু এস পি স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু এস পি স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার, এস পি স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার। তাহলে এস পি কত? এস পি মানে হচ্ছে হাফ ভি টি টুর হোল স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার হচ্ছে হাফ ভি টি ওয়ানের হোল স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে এলিমেন্ট করি, আমি ভেতরে পাচ্ছি ভি বাই টু, বাইরে বেরিয়ে চলে এলো আন্ডার রুট টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পি কিউবের ভ্যালু, মানে ডেপথ। কিন্তু এটা তো মানে সারফেস অফ ওয়াটারের থেকে এইচ ও ডিস্টেন্স নিচে আছে, ন্যাচারালি ইন টোটালিটি কোথায় গিয়ে দাঁড়ালো? তাহলে টোটাল ডেপথ হচ্ছে এইচ জিরো প্লাস পি কিউ, তাহলে এইচ জিরো প্লাস ভি বাই টু রুট ওভার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। যেটা ফর্মুলা হবে সেটাকে আমি লাল কালির দাগ দিয়ে একটা বর্ডার লাইন করে দিচ্ছি। তোমরা অবশ্যই যেটা বোঝালাম সেটা বুঝবে, এবং বুঝে এটাকে খাতায় করার চেষ্টা করবে, না দেখে করার চেষ্টা করবে, তাহলেই এই জিনিসটা বুঝে যাবে। আর আমি এঁকে করেছি, আমার মনে হয় না বোঝার মতো কিছু আছে। নেক্সট আমি যেটা বার করতে চলেছি সেটা হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে এলোপ্লেনের উচ্চতা নির্ণয়। অর্থাৎ সমুদ্রের যেমন ডেপথ নির্ণয় করতে পারলাম, তেমনি আমি অল্টিটিউডও বার করতে পারবো। অল্টিটিউড বার করার আগে আমাকে তো বোর্ডটাকে পরিষ্কার করে নিতে হবে, এবং আমি মুছে দিচ্ছি। তোমরা প্লে পজ করে তোমাদের লিখে নেওয়ার ব্যাপারটা থাকবে। আমি ঠিক প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নয়, এলোপ্লেনের উচ্চতা নির্ণয়। প্লেনের উচ্চতা নির্ণয়, মানে উচ্চতা মানে অল্টিটিউড বার করার পদ্ধতি। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা জাহাজ কিন্তু থেমে থাকতে পারে, একটা জাহাজ জলের উপরে ভেসে থাকতে পারে, কিন্তু এলোপ্লেন সে তো আর বায়ুতে একদম স্ট্যাটিক অবস্থায় ভেসে থাকতে পারে না। তার তো মিনিমাম একটা গতি লাগবে, মানে তার যে গতি, সেই গতিটা তো লাগবে। ফলে আমি ধরে নিলাম এটা একটা প্লেন, এই প্লেনটা এখান থেকে এখানে উড়ে গেল। প্লেনটা এখান থেকে এখানে উড়ে গেল, ঠিক আছে। এই পয়েন্টটা আমি ধরলাম, মানে প্লেনের একদম গাদি পয়েন্টটা আমায় ধরতে হবে। সেটা হচ্ছে এটা মনে করো এ পয়েন্ট, আর এটা মনে করো সি পয়েন্ট। তাহলে প্লেনটা এই বরাবর উড়ে যাচ্ছে। প্লেনটার স্পিড আমি মনে করলাম ইউ। তাহলে এটাকে পরিবর্তন করতে হচ্ছে, মনে করো প্লেনের স্পিড হচ্ছে ইউ,
তাহলে এখানেও ইউ মানে এখানেও ইউ। এবার প্লেনটা মাটির, এটা হচ্ছে মনে করো মাটি, তাহলে প্লেন থেকে এই এ পয়েন্ট থেকে যদি একটা প্রচণ্ড তীব্র ক্ষণস্থায়ী শব্দ, ঠিক আছে, করা হয়, তাহলে প্লেনটা যখন সি পজিশনে আসবে তখন আমি সেই প্রতিধ্বনিটা যদি পাই, তার মানে কি হলো, এটা যদি মোটামুটি আমাকে একটু হিসেব করে নিতে হবে এরম জায়গায়, তাহলে এ থেকে এরম জায়গায় এলো, মনে করছি এটা বি, আবার এখান থেকে এখানে গেল, ঠিক আছে। তার মানে এখান থেকে তীব্র ক্ষণস্থায়ী শব্দ প্লেন থেকে করছি, সেটা মাটিতে গিয়ে হিট করছে, মাটি থেকে হিট করে গিয়ে প্লেনটা যখন সি পজিশনে সেইখানে গিয়ে ও রিসিভ করলো। এবার আমি এটা লম্ব এঁকেছি, এর ওপর এটা ডি, এইটাই হচ্ছে আমার এইচ, যেটা আমায় বার করতে হবে, ঠিক আছে, মাটির থেকে উচ্চতা কত বার করতে হবে। তো ন্যাচারালি এসি কত, এসি মানে এ থেকে সি এর ডিস্টেন্স কত হবে, আমি ধরে নিচ্ছি এ থেকে সিতে আসতেও সময় নিয়েছে T1, বা T1 ছাড়ো, এখানে T1 T2 ব্যাপার নেই, এখানে শুধুই টি টাইম নিয়েছে। তাহলে এসি ইকুয়ালস টু ইউটি ডিস্টেন্স, ইউ ভেলোসিটিতে উড়ে যাচ্ছে, টি টাইম নিয়েছে এ থেকে সিতে পৌঁছতে, তাহলে ইউটি। তাহলে এডি কত, এডি ইকুয়ালস টু হাফ এসি, হাফ এসি মানে হচ্ছে ইউটি বাই টু। এ থেকে বিতে শব্দ গেল, গিয়ে আবার বি থেকে সিতে শব্দ গেল, টোটাল টাইমটা আমার এখানে যতক্ষণে প্লেনটা এখান থেকে এখানে টি টাইমে যাচ্ছে, শব্দটাও এভাবেই যাচ্ছে টি টাইমে। তার মানে আমার এ থেকে বি হয়ে সিতে যেতে যদি টি সময় লাগে, তাহলে এ থেকে বি যেতে কত সময় লাগছে, এ থেকে বি যেতে আমার সময় লাগছে T/2 টাইম, ঠিক আছে না, T/2 টাইম লাগছে। তাহলে T/2 বায়ুতে শব্দের বেগ হচ্ছে, আমি ধরে নিলাম ভি, তার মানে এ বি এই ডিস্টেন্স যেতে ওর লাগছে VT/2, মানে এই ডিস্টেন্স যেতে সময় লাগছে না, সময় তো লেগেছে T/2, ডিস্টেন্সটা কত, VT/2, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা আমি বার করবো কেমন করে, তার মানে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। তাহলে আমাকে তো বার করতে হবে বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কত, এবি স্কোয়ার মানে তো আমি পেয়ে গেলাম VT/2, VT/2 এর হোল স্কোয়ার, আর এডি স্কোয়ার মানে হচ্ছে UT/2 এর হোল স্কোয়ার। তার মানে বিডি ইকুয়ালস টু কী হবে, রুটের বাইরে বেরোবে V/2, রুটের আন্ডারে থাকবে তোমার, না V/2 কেন বেরোবে, T/2 বেরোবে, T/2 বেরোবে, এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইটাই হবে ফর্মুলা। অর্থাৎ বিডি ইকুয়ালস টু এইচ হাইট ইকুয়ালস টু T/2 ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এটাও তাহলে কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা বুঝে নেবে। দেখো তার পরেই একটা অঙ্ক, সেটা হচ্ছে একটি জাহাজ শব্দোত্তর শব্দ উৎপন্ন করলে সেই শব্দতরঙ্গ সমুদ্রতল থেকে 3.42 সেকেন্ড পরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। সমুদ্রের জলে শব্দোত্তর শব্দের বেগ যদি 1531 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সমুদ্রের ওই স্থানের গভীরতা নির্ণয় করো। শব্দোত্তর শব্দ মানে কি, শব্দেতর শব্দ, শব্দোত্তর শব্দ, শব্দোত্তর শব্দ মানে হচ্ছে সুপারসনিক সাউন্ড, যেটা আমাদের আমরা 20 হার্জ থেকে আর 20 কিলো হার্জ অব্দি শব্দ সেন্স করতে পারি। তাহলে শব্দোত্তর শব্দ হচ্ছে এই ফ্রিকোয়েন্সির থেকেও হাই ফ্রিকোয়েন্সি, আর শব্দেতর শব্দ হচ্ছে এই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি। তাহলে এই শব্দোত্তর শব্দ সুপারসনিক সাউন্ড, সেইটা 1531, আমাকে এটা মুছে ফেলতে হবে, না মুছলে আমি অঙ্কটা করতে পারবো না। তাহলে এই শব্দ
যেহেতু শব্দের উৎপন্ন হওয়া ও ফিরে আসার মধ্যে সময়ের পার্থক্য, বলছে একটা জাহাজ শব্দ উৎপন্ন করলে সেই শব্দ তরঙ্গ সমুদ্রতল থেকে 3.42 সেকেন্ড পরে প্রতিফলিত হয়ে আসে। তার মানে জাহাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাইড্রোফোন, আর এটা ফিরে আসে, যেটা বলছিলাম T2 ইজ গ্রেটার দেন T1, তাহলে T2 মাইনাস T1টা হচ্ছে আমার 3.42। ঠিক আছে, তাহলে সেই সময়ের পার্থক্য আমি T2 মাইনাস T1 ধরছি T, সেই সময়ের পার্থক্য হচ্ছে 3.42 সেকেন্ড। ঠিক আছে না? এবার শব্দের বায়ুতে বেগ হচ্ছে 1531 মিটার পার সেকেন্ড। সুতরাং শব্দ তরঙ্গটির দ্বারা অতিক্রান্ত পথ কত হবে? শব্দ তরঙ্গ দ্বারা অতিক্রান্ত পথ হচ্ছে তোমার অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে 2 ইন্টু সমুদ্রের গভীরতা। 2 ইন্টু সমুদ্রের গভীরতা মানে হলো তোমার 2 ইন্টু শব্দ তরঙ্গটি দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব ইকুয়ালস টু 2 ইন্টু গভীরতা, আমি ধরে নিলাম ডি, তাহলে 2 ইন্টু ডি, যেখানে ডি হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে 2D ইকুয়ালস টু 1531 ইন্টু 3.42। ব্যাপারটা হলো যে এই যে সময়ের ব্যবধান, এই সময়ের ব্যবধানটা হচ্ছে ও প্রতিফলিত হয়ে ওপরে উঠছে আর ও স্ট্রেট চলে যাচ্ছে, এই দুটো সময়ের মধ্যে ব্যবধান। এই সময়ের ব্যবধানে শব্দ কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাই আমরা বার করছি। সেটা হচ্ছে তাহলে ডি ইকুয়ালস টু কী হবে? ডি ইকুয়ালস টু হবে 1531 ইন্টু 3.42 ডিভাইডেড বাই 2 করলে আমি পেয়ে যাব 2618 মিটার। তাহলে এটা হচ্ছে একটা অঙ্ক দেখানো হলো। যারা যারা তোমরা ছায়ার বই ফলো করো তারা এই উদাহরণের অঙ্কটা পেয়ে যাবে। আজকে এই অবধিই থাকবে। এর পরের দিন শব্দ নিয়ে আমরা আলোচনা করব। সেখানে বিভিন্ন এক্সাম্পলস দেবো এবং শব্দ দূষণ দিয়ে শেষ হবে চ্যাপ্টারটা। তাহলে পড়াশুনো করো এবং আমার ভিডিওটা দেখতে দেখতে বই খুলে বইয়ের সাথে মিলতে থাকো। যারা যারা ছায়ার বই ফলো করছো তারা প্রত্যেকেই দেখতে পাবে যে বইয়ের সাথে মিল রয়েছে, ফলে তোমাদের পক্ষে সুবিধাজনক হবে। নেক্সট ক্লাস অবধি ভালো থাকো, সুস্থ থাকো।